ছোটবেলায় আমাদেরকে হয়তো এই প্রশ্নের মুখোমুখি মাঝে মাঝে হতে হয় যে বড় হলে কি হতে চাও। তো ওই জায়গাটা থেকে মনে হয় যে এটা মনে হয় একটা ডেস্টিনেশন, যে আমি ওইখানে পৌঁছাতে চাই। কিন্তু এই স্টেজে এসে আমরা বুঝতে পারি যে এটা ডেস্টিনেশন না, এটা একটা জার্নি। আমি যদি পিপলকে না বুঝি, পিপলকে রাইটলি মোটিভেটেড না রাখতে পারি, তাকে প্রপারলি ডেভেলপ না করতে পারি, ট্রেন্ড না করতে পারি, দিন শেষে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং ট্রেনারদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে ইনভাইট করেছি শাহরিন শবনমকে, যিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন কল্লোল গ্রুপ অফ কোম্পানিজে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই তার পেশাগত জীবনের নানান অজানা কথা। শাহরিন আপু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কেমন আছেন মুরাদ ভাই? আছি আলহামদুলিল্লাহ। উই আর হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস। থ্যাংক ইউ। আপা, আমরা একটু পেশাগত আলাপচারিতায় ঢুকবো ইনশাল্লাহ। এই যে কল্লোল গ্রুপ অফ কোম্পানিজের এন্টায়ার গ্রুপের আপনি হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন, তো এই যে এইচআর হেড তো অনেক আগেই হয়েছেন, বাট এত একটা গ্রুপ অফ কোম্পানির হেড অফ এইচআর হয়ে ওঠা, এখানে তো হঠাৎ করে আসেননি, একেবারে ছোটবেলায় যদি আমরা যাই ব্যাকগ্রাউন্ডে, তো সেই সময়টা আসলে কি স্বপ্ন ছিল, আর সেখান থেকে আজকে পর্যন্ত যদি একটু এই জার্নিটাকে সংক্ষেপে একটু এনলাইট করেন। থ্যাংক ইউ মুরাদ ভাই। আচ্ছা, তো আমরা তো জীবনে যখন ছোট থাকি তখন তো একটা স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাই, আমাদের একটা অবজেক্টিভ থাকে, গোল থাকে। ছোটবেলায় আমাদেরকে হয়তো এই প্রশ্নের মুখোমুখি মাঝে মাঝে হতে হয় যে বড় হলে কি হতে চাও। তো ওই জায়গাটা থেকে মনে হয় যে এটা মনে হয় একটা ডেস্টিনেশন, যে আমি ওইখানে পৌঁছাতে চাই। কিন্তু এই স্টেজে এসে আমরা বুঝতে পারি যে এটা ডেস্টিনেশন না, এটা একটা জার্নি। এক্স্যাক্টলি। সো আপনি যে কথাটা বললেন যে আজকের এই জায়গাতে আসার আমার যে জার্নি, তার ব্যাকগ্রাউন্ড ছোট্ট করে যদি বলি, যে আমার জন্ম বেড়ে ওঠা খুলনাতেই। আমি খুলনাতে আমার এসএসসি এইচএসসি কমপ্লিট করে দেন আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ওইখানে আমি বিবিএ কমপ্লিট করি, আমার গ্র্যাজুয়েশন শেষ হয় ব্যাক ইন 2003-তে। তো তারপরে আসলে আমি জবের জন্য ট্রাই করতে থাকি। মিনওয়াইল আমার ব্যাক অফ দ্য মাইন্ডে বা যেটাই বলি, আমার স্বপ্ন ছিল আমি একাডেমিশিয়ান হব, আমি টিচিংয়ে যাব। আচ্ছা। তো ছোট্ট করে যদি বলি, আমাদের সময় তো আর সিজিপিএ সিস্টেম ছিল না, তখন ওই যে মানে বোর্ডে প্লেস করার একটা ব্যাপার ছিল। তা আমার আবার বোর্ড স্ট্যান্ড এইচএসসিতে, হ্যাঁ বোর্ড স্ট্যান্ড, তারপরে আমার বিবিএতেও আমি ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি, আমি হাইয়েস্ট সিজিপিএ হোল্ডার। সো তখন যেটা ছিল যে যারা এরকম ক্লাসে ফার্স্ট, তারা দেখা যেত যে ডিপার্টমেন্টেই জয়েন করতো। তো সেই ধারাবাহিকতায় আমার নিজের উপরেও একটু কনফিডেন্স ছিল যে রেজাল্টটা যেহেতু ভালো হয়েছে, আমি মনে হয় এই সুযোগটা পাবো। তো মিনওয়াইল আমার চিন্তায় ছিল যে আমি একাডেমিশিয়ানই হব, ওই লাইনেই যাব আমি। মিনওয়াইল যেটা হয় যে আমার ছোট বোনটা তখন মাত্র ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ও ডাক্তারি পড়বে। আমরা দুই বোন, আমি বড়। তো ফ্যামিলিতে বড় মেয়ে বা বড় ছেলের তো একটা ডিফারেন্ট রোল থাকে, দায়িত্ব থাকে। তো সেই জায়গাটা থেকে যে আচ্ছা যতদিন না ওটা হচ্ছে, আমি জবের জন্য ট্রাই করি। তখন আমি প্যাকজার বাংলাদেশ, এখন যাকে এভারি ডেনিসন অ্যাকোয়ার করে নিয়েছে, তো প্যাকজারে জয়েন করি। কিন্তু মানসিকভাবে আমার ওই প্রস্তুতিটা ছিল যে আমি আবার ফিরে যাব, হ্যাঁ ইউনিভার্সিটিতে ব্যাক করব। তো তারপরে আমি জবে জয়েন করলাম 2004-এ। আসিফ ভাই, আমি আপনাদের এপিসোডগুলো দেখতে গিয়ে আসিফ ভাই ছিলেন, আসিফ ভাই, হ্যাঁ উনি আমার ফার্স্ট এমপ্লয়ার ছিলেন। তো আসিফ ভাই ছিলেন তখন প্যাকজারের হেড অফ এইচআর। আচ্ছা, তো আমি প্যাকজারে জয়েন করি। পরবর্তীতে ইউনিভার্সিটিতে যখন আমাকে ডাকে, আমি ওখানে আমার যে ফর্মালিটিস লেকচারার হওয়ার জন্য সব কিছুই কমপ্লিট করি। কিন্তু মিনওয়াইল আমার ডিপার্টমেন্টে মাস্টার্স এমবিএটা শুরু হয়ে যায়। তখন ডিপার্টমেন্ট থেকে বলে যে মাস্টার্সটা কমপ্লিট করে আসলে তখন হয়তো সুযোগটা আরও বেটার হবে। তো এই জায়গাটা থেকে তখন আমি আবার জব কন্টিনিউ করি। মোট কথা যে খুলনা ইউনিভার্সিটিতে ওই মুহূর্তে আমার আর জবে ফেরা হলো না। আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর রিক্রুটমেন্টে ডিফারেন্ট থিংস থাকে, ক্রাইটেরিয়া থাকে। এটা যত সামনের দিকে এসেছি তত বুঝেছি যে শুধুমাত্র রেজাল্টটাই সবকিছু না, হ্যাঁ কিছু অলিখিত অঘোষিত ক্রাইটেরিয়া আছে। তো ওখানেই আমি জব কন্টিনিউ করতে থাকি। তো মিনওয়াইল তো আসলে লাইফের প্রায়োরিটি
প্রায়োরিটি চেঞ্জ হতে থাকে। তো প্যাগসারের পরে আমি জয়েন করেছি ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেসে। এমএনসি, দুইটাই এমএনসি। তো দুটোতেই কিন্তু আমার স্টার্টিং ছিল ভাইয়া কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস হওয়ার ওখানে একটা সুবিধা বা আজকের এই জায়গাটাতে আমাকে যে গ্রাউন্ডটা দিয়েছে, যে আমি যখন কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট লিড করি বা ওখানে কাজ করি, ওই সময়ও কিন্তু আমার বিজনেসের এন্ড টু এন্ড আমাকে বুঝতে হয়েছে। কারণ কাস্টমার যখন আমাকে কল করে, আমি তো জানি না ওর কোয়ারি কি নিয়ে হবে, আমি তো জানি না যে ও কি নিয়ে আমাকে কোয়েশ্চেন করবে। তো এই জন্য আমার বিজনেস, আমার প্রোডাক্ট, আমার সার্ভিসের ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার জানতে হয়েছে। হ্যাঁ, তো কাস্টমার সার্ভিসে ওখানে দীর্ঘদিন কাজ করেছি আমি, দুইটা কোম্পানি, 2004 থেকে 2010। তো আমাদের কিন্তু আবার আরেকটা রিয়ালিটি আছে ভাইয়া, সেটা হচ্ছে যে যারা আমরা ফিমেল ওয়ার্কফোর্সে আসি, আপনি এটা হয়তো বুঝবেন যে আমাদের কিন্তু বায়োলজিক্যাল ক্লক অ্যান্ড ক্যারিয়ার ক্লক একই সময়ে মুভ করে। তো যেই সময়টাতে আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব, সেই সময়টাতেই কিন্তু আমাকে আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে, সেই সময়টাতে আমাকে আবার মা হওয়ার কথা ভাবতে হবে। তো এই জার্নিতে ওই যে আমি বললাম যে প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যায়, এটা একটা জার্নি। তো একটা সময় এসে এরকম একটা সিচুয়েশন যখন যে আমাকে একটু ফ্লেক্সিবল টাইম চুজ করতে হচ্ছে, তখন আমি আমার ফুল টাইম জবটা ছেড়ে দিয়ে আমি শুরু করি কনসালটেন্সি, একটা কনসাল্টিং ফার্ম, একটা এনজিও, সেখানে আমি কাজ করি, যে জায়গাটাতে আমার জন্য ওই ফ্লেক্সিবিলিটিটা ছিল। তো ওখানে কাজ করতে করতে আমি যেটা করেছি, টু থিংস, যে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করেছি, এটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে 2013-এ। সামহাউ আপনার লিংকডইন দেখেছি, সেখানে কিন্তু আপনার খুব ভালো সিজিপিএ। হ্যাঁ, ওখানে আমি ভাইস চ্যান্সেলরস মেডালিস্ট ছিলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। যে আফটার 10 ইয়ার্স অফ মাই গ্র্যাজুয়েশন, হ্যাঁ, তারপরে উইথ মাই 1.5 years old সান, আমার একটাই ছেলে আবরার নাম, এখন 13 years old, তো ওর তখন মাত্র 1.5 বছর। সো ওই সময়টাতে আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই সময়টাতে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করি। তো মাস্টার্সটা করতে গিয়ে তো প্যারালালি বাচ্চাকে সময় দেওয়া এবং পড়ালেখা। তো যেহেতু আমার প্রিভিয়াস রেকর্ডও ভালো ছিল, তখনও এই আশাটা একেবারেই আমি ছেড়ে দিই নাই যে আমি একাডেমিশিয়ান হব কি হব না। তো আবার এখানে শুরু করলাম। তো তখনও আপনি যেটা বললেন, থ্যাংক ইউ সো মাচ, যে 3.96 সিজিপিএ নিয়ে আমি ভাইস চ্যান্সেলরস মেডালিস্ট হলাম। তো আবারও কিন্তু তখন আমি অ্যাপ্রোচ করি, ব্র্যাককে অ্যাপ্রোচ করি। তো ওই যে আপনি যেটা বললেন বা আমরা যেটা বললাম, যে এইসব রিক্রুটমেন্টে অনেক কিছু থাকে, যেমন একটু অঘোষিত, হ্যাঁ, যে একটু ফরেন ডিগ্রি লাগবে, ফরেন মাস্টার্স লাগবে, হ্যাঁ। তো এরকম যখন হলো, তখন আমি যেটা করলাম যে ট্রেনিং অ্যান্ড টিচিং টু সাম এক্সটেন্ট কিন্তু সাবস্টিটিউট করে। আমার অডিয়েন্সটা ডিফারেন্ট, কিন্তু মোডালিটি অনেকটা এক, যে আমরা যারা পিপল নিয়ে কাজ করতে চাই, আমরা যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ট্রেনিং দিয়েই কেন শুরু করি না। তা তখন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড, ওখানে আমি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, ওনাদের যে টিম, সেই টিমে আমি জয়েন করি। তো ওখানে জয়েন করার পরে কিছুদিন কাজ করেছি। এনরুটের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে ভাইয়া, সুদক্ষ নাম। তো ওখানে কিছুদিন কাজ করেছি, খুব বেশি দিন না, 4 মাসের মতো। তো তারপরে আমার বা ওই সময় যিনি বস ছিলেন, মাইন্ড ম্যাপারও গেলেন, হ্যাঁ, তা আমার যিনি বস ছিলেন, উনি সামহাউ রিলেট করলেন যে না, আমি আবার এইচআর এ মেজর করেছি যখন আমার এমবিএ এর সময়টাতে। তো তখন থেকে তো আমি এইচআর এ ট্র্যাকটা একটু একটু করে ওদিকে গেল। তো তখন তারিক ভাই, আমার বস, উনি পিক করলেন যে ট্রেনিংটা আমার জন্য, মানে ওই সময়টাতে, যে এটা তো পুরা এইচআরকে যদি চিন্তা করি, এটা একটা পার্ট, কেননা অন্য সব জায়গাতেই আমার এক্সপোজারটা হোক। তারপরে আস্তে আস্তে ট্যালেন্ট অ্যাকুইজিশন, যেটাকে রিক্রুটমেন্ট বলি, এইচআর অপারেশনস বলি, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে। ওই তখন বলা যায় যে এইচআরে আমার জার্নিটা প্রপারলি শুরু হলো। তো এনরুটে প্রায় 5 বছরের বেশি সময় ছিলাম। তারপরে আমি এজাজ ভাইয়ের সাথে মাইন্ড ম্যাপারে, সেখানেও ট্রেনিংয়ে কাজ করার সুযোগ হয়েছে এজাজ ভাইয়ের সাথে, পাশাপাশি সাপ্লাই চেনে যে
প্ল্যাটফর্মটা আছে এজাজ ভাইয়ের, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সাপ্লাই চেইনের উপর এখন তো মেজর অফার করে, হ্যাঁ, তো তাদের কারিকুলামটা ডেভেলপ করে দেওয়া, এই কাজগুলো করছিলাম। তো যেটা হচ্ছিল যে ওই জায়গাটাতেও ওই আবার নিশ হয়ে যাচ্ছিল, যে শুধুমাত্র ট্রেনিং এরকম হয়ে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে যেটা যে আমি একটু খুঁজতে থাকলাম যে একটু বড় পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করা যায়, কোথায় ম্যানেজ করা যায়, তারপরে আস্তে 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 অ্যাজ অফ টুডে। তো এটা যদি হয় এটা এই জার্নি। এই যে জার্নি 2003-এ আপনি আন্ডারগ্রেড করলেন, আর এখন 2025, প্রায় 22 বছর আন্ডারগ্রেড করার পর থেকে। মাস্টার্সটা কিন্তু এখন একটা ট্র্যাডিশন হয়েছে যে এটা প্রফেশনে এসে অনেকেই করে। আমরা যদি কনভেনশনাল একেবারে একটানা একাডেমিক ডিগ্রি মনে করি, এটা আন্ডারগ্রেড পর্যন্ত আমরা ধরি। এই যে 22 বছরের জার্নি, এই জার্নিতে কোথাও কি বড় রকমের কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলেন? প্রত্যেক মানুষের জীবনে তো আপস এন্ড ডাউনস থাকে, যদি থাকে একটু সংক্ষেপে যদি বলেন, যেহেতু টাইম কনস্ট্যান্ট আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, চ্যালেঞ্জেস তো আসলে থাকেই, এটা তো পার্ট লাইফে, সাকসেস যেরকম থাকে চ্যালেঞ্জেস ফেইলিয়ার এগুলো তো থাকেই। তো দুটো কথা আমি বলবো যেটা অলরেডি আমি বলে ফেলেছি। প্রথম চ্যালেঞ্জটা যদি আমি বলি, যে ওই যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একাডেমিশিয়ান হব, সেই জায়গাটা থেকে কর্পোরেটে যাওয়া, ওইটা আমি বলবো যে ওইটা একটা মেজর চেঞ্জ। আরেকটা আমি বলবো যে চ্যালেঞ্জ এই যে মানে ফিমেল আমরা যারা ওয়ার্কফোর্সে কাজ করি, আমাদের কিন্তু অনেক গ্লাস সিলিং থাকে, যে অনেক অদৃশ্য বাধা থাকে, যেগুলো হয়তো চোখের সামনে আমরা দেখতে পাই না, বা যেগুলো নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি না, কিন্তু ওগুলো ডকুমেন্টেডও থাকে না, বাট প্র্যাকটিক্যালি ফেস করতে হয়, অতিক্রম করতে হয়। তো এই জায়গাটা থেকে ওই যে আমি বললাম, আমাকে একটু প্রায়োরিটাইজ করতে গিয়ে একটু ক্যারিয়ারে এই যে ব্রেকটা নিতে হয়েছিল, হ্যাঁ, কারণ ওদিকে আমার বাচ্চাটা ছোট। তারপরে তো আমি চিন্তা করেছি যে আমার দুটো জিনিস, আমার বাচ্চাটা বলতে পারবে মা আমি ব্যথা পেয়েছি, আর মা আমার খিদা লেগেছে, এই দুটো যখন সে নিজে বলতে পারে, তখন আমি ধরে নিব যে আমি আবার রেডি ফর ফুল টাইম। তো এই যে এটাকে ঠিক আমি স্যাক্রিফাইস বলতে চাই না, আমি বলবো যে এই যে প্রায়োরিটি সেট করে এই যে ব্রেকটা নেওয়া, এই ব্রেকটা কিন্তু একটু হলেও আমাকে আমার ফ্লো থেকে একটু পিছিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা থেকে আবার ক্যারিয়ারে ফিরে, হ্যাঁ, আবার ফুল সুইং এ মানে নিজের জায়গাটাতে আবার পৌঁছানো। কারণ যারা অলরেডি ছিল তাদের অনেকের তো ওই ব্রেকটা নাই, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা, তারা তো একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। তো আবার নিজেকে আসলে ওইটাকে কাভার আপ করে নিজের জায়গাটা তৈরি করা, এই জার্নিটাতে ওই চ্যালেঞ্জেস গুলো ওই যে বললাম গ্লাস সিলিং এর মতো, যেটা হয়তো এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, বাট হ্যাঁ আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, হ্যাঁ, ডিফারেন্টলি কমিটেড থেকে ডেলিভারেবলস গুলোকে অ্যাটেন্ড করতে হয়েছে। এনিওয়ে আজকের পজিশন বলে দেয় যে আপনি সেই জায়গা থেকে সঠিকভাবে কামব্যাক করেছেন। আপনি কল্লোল গ্রুপ অফ কোম্পানিজের একেবারে গ্রুপ হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন। এই যে কল্লোল গ্রুপের যে প্রোডাক্ট বা সার্ভিস, এখানে মানে কি ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে বর্তমানে, এবং বিইং এ গ্রুপ হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন আপনি সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করছেন যদি একটু বলেন। ঠিক আছে। সো কল্লোল গ্রুপ অফ কোম্পানিজের কথা যদি বলি, আমাদের যিনি এমডি স্যার আছেন, আমাদের কোম্পানি জার্নি শুরু করে কিন্তু ব্যাক ইন 1972-তে। তো ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে আমরা হয়তো আমাদের প্রোডাক্টগুলোর নামটা বললেই সহজে বুঝতে পারবো, কিন্তু কল্লোল বললে হয়তো হঠাৎ করে বুঝতে পারবো না। তো এমডি স্যারের নাম গোলাম মুস্তফা, উনি খুবই রিনাউন্ড একজন বিজনেস পার্সন ইন্ডাস্ট্রিতে। তো কল্লোলের দুটো ডিভিশন আছে, একটা এফএমসিজি আর একটা হচ্ছে ওয়াচ ডিভিশন। তো আমি যদি ছোট্ট করে এফএমসিজি নিয়ে কথা বলতে চাই, আমি আমার প্রোডাক্টের নামগুলো বলি, আপনি বুঝতে পারবেন। জেট আমাদের, হ্যাঁ, জেট ডিটারজেন্ট, সেটা পাউডার ফর্ম, লিকুইড ফর্ম, ফের ফুল রেঞ্জ আমাদের। তো ফে নিয়ে কথা বলতে গেলে এই কথাটা আমি খুব মানে প্রাউডলি বলি যে সাধারণত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বা কোম্পানিগুলো লোকাল কোম্পানিকে কিনে নেয়, কিন্তু কল্লোল এমন একটা কোম্পানি যে লোকাল কোম্পানি হয়ে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে ওন করেছে। ফে একটা ইউকে ব্র্যান্ড, কিন্তু বর্তমানে ফের মালিক কল্লোল আমরা। তো ফে টিস্যু বলি, এয়ার ফ্রেশনার বলি, হ্যান্ড স্যানিটাইজার বলি, কটন বাডস আছে, তো এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট। তো নিউট্রিসি যেমন আমাদের প্রোডাক্ট, রমজানে বা সামারে এখন যে ড্রিঙ্কটা পাওয়া যায়। আমাদের 3টা জয়েন্ট ভেঞ্চার আছে, জেভি বলি এফএমসিজি পার্টে। সো থাইল্যান্ডের সাথে যে জেভিটা, তার সাথে আমাদের মামা নুডলস, ভাইয়া চিনেন কিনা, মামা নুডলস যেমন কল্লোলের প্রোডাক্ট। তারপরে উজালা যে ফেব্রিক ব্রাইটেনার, আমরা নীল বলি, যে কাপড়ে নীল দেই,
তো ইন্ডিয়ার সাথে জ্যোতি কল্লোল আমাদের আমি আরেকটা নিজেও জানতাম জেভি। না, এটা যে কল্লোল গ্রুপের আমি জানতাম না। হ্যাঁ, তো উজালা আমাদের প্রোডাক্ট, উজালা নামে খুব ভালো করে চিনি। সেটাই যে উজালা, জেট, ফে বললে সবাই চিনে, বাট কল্লোলের যে, আর আমাদের সবচেয়ে বড় জয়েন্ট ভেঞ্চার হচ্ছে লায়ন কল্লোলের সাথে, জাপানিজ কোম্পানি। সেখানে এই মুহূর্তে ভাইয়া আমাদের শকুবৎসু সোপ আছে, তারপরে সিস্টেমা টুথব্রাশ আছে, মামা লিকুইড ডিশ ওয়াশ আছে। তো ইন ফিউচার আমাদের আরো কিছু প্রোডাক্ট লাইন আমরা বাড়াবো ইনশাআল্লাহ। সো এটা গেল এফএমসিজি। ছোট্ট করে যদি ওয়াচের কথা বলি, যে টাইম জোন, বাংলাদেশে ওয়াচ আমরা যারা একটু পরি, ছেলেদের জন্য তো আমাদের তো অনেক ধরনের অ্যাক্সেসরিজ থাকে, আমরা কাপড় চোপড় পরি, সাজগোজ করি, অনেক ধরনের গয়না থাকে, কিন্তু ছেলেদের তো ফ্যাশন স্টেটমেন্ট বলতে গেলে ওয়াচ। হ্যাঁ, তো এই জায়গাটাতে টাইম জোন সারা বাংলাদেশে আমাদের 81টা টাইম জোন আছে, ঢাকা শহরে আছে 29টা। সো যে কোনো বড় বড় মলে, যদি যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা সিটি, পুলিশ প্লাজা, তারপরে মানে ঢাকাতে 29 আউটলেটস আমাদের আছে। এখন আমরা চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, চ্যালেঞ্জে এই যে এখন আমি চ্যালেঞ্জের কথাটা আসবো, যে এই যে আমাদের দুটো সেক্টর, দুটো তো কমপ্লিটলি ডাইভার্সিফাইড, একটা এফএমসিজি আর একটা হচ্ছে লাইফস্টাইল প্রোডাক্ট, ফ্যাশন প্রোডাক্ট। তো এফএমসিজির কথা যদি বলি, এইটা আমি বলবো না যে শুধুমাত্র কল্লোলের চ্যালেঞ্জ। এই যে এই মুহূর্তে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে পুরো পৃথিবীতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলি, হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধটা বলি, তারপরে রিসেন্টলি আমরা যে একটা গভর্নমেন্ট বা পলিটিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে গেলাম, কয়েক বছর আগে কোভিড গেল, হ্যাঁ কোভিড বড় একটা ইনসিডেন্ট ছিল, তারপরে যে ডলার রেট এখন অনেক হাই, ইভেন ক্রাইসিস, তারপরে আর কম্পিটিশন তো আছেই এফএমসিজিতে। তো এই সমস্ত বিষয় নিয়ে এই চ্যালেঞ্জটা আসলে পুরা সেক্টরের আমাদের সবারই, এটা গেল চ্যালেঞ্জ। আর যদি ওয়াচের কথা বলি, ওয়াচের চ্যালেঞ্জটা, এটাকে আমি চ্যালেঞ্জ অপরচুনিটি দুইভাবেই দেখতে চাই। যে আমরা তো রিটেল আউটলেটের মাধ্যমে ওয়াচ সেল করি, অনলাইনেও আমাদের অপশন আছে, কিন্তু এই যে কোভিড কিন্তু আমাদেরকে একটা জিনিস ভালো করেছে, যে অনলাইনে আমাদের অনেক এরেনা ওপেন হয়ে গেছে। তো এখন দেখা গেছে যে অনেক উদ্যোক্তা তারা অনলাইনে কিন্তু এখন ওয়াচ সেল করে, বিভিন্ন গ্রে এরিয়া থেকে তারা হয়তো নিয়ে এসে অনলাইনে সেল করছে। তো আমরা যারা প্রপারলি কাস্টমস ডিউটিস দিয়ে ওয়াচ ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসছি, তো আমাদের কস্ট প্লাস যারা হয়তো যে লাগেজে করে নিয়ে আসছে, থাকে না, কস্টটা ভ্যারি করে, সেইখানে দেখা যায় যে একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে পড়ে যায়। তো এটা আমি এই দুইটা জায়গার চ্যালেঞ্জ বলবো এই মুহূর্তে ফেস করছি। যাক, এই যে ইয়েদের ক্ষেত্রে, মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন হিসেবে, হেড অফ এইচআর হিসেবে, মানে আবার যদি অপরপক্ষে চিন্তা করি আমরা, যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের দিক থেকে এবং যারা ইন্টারভিউ নিচ্ছে, দুই জায়গা থেকে আপনার কি কি গ্যাপ মানে আপনি অবজার্ভ করেছেন এবং এটা কিভাবে ওভারকাম করা যায়? আচ্ছা, এটা খুবই যুগোপযোগী কোয়েশ্চেন। আমি এই কারণেই বলবো যে এইচআর প্রফেশনে যারা থাকে তাদের জন্য তো রিক্রুটমেন্ট খুবই ক্রুশাল একটা কাজ। তো এই সেম জায়গাটা থেকে আমি আমার প্রফেশনকে বা ব্যক্তিগতভাবে আমি নিজেকে ম্যাচ মেকার বলি। ম্যাচ মেকার মানে যেই সেন্সে যে একদিকে আমার ফ্রেশার, হ্যাঁ, আরেকদিকে আমার এমপ্লয়ার। আচ্ছা, এখন ফ্রেশার যারা আসলে নিজেদেরকে জব মার্কেটের জন্য তৈরি করছে, তাদের কথা যদি আমি বলতে চাই, তো আমার কাছে যেটা লাগে যে আমি যখন আসলে ক্যাম্পাস থেকে বের হয়ে কর্পোরেটে যাব, এইটাও তো আমার একটা জার্নি। ক্যাম্পাসের লাইফটা তো সম্পূর্ণ আলাদা, কর্পোরেটের লাইফটাও আলাদা। তো এই জায়গাটাতে তো আমার একটা প্রিপারেশন লাগবে। আমি যদি খুব ছোট্ট করে বলি যে কেউ যখন নিজেকে ইন্টারভিউর জন্য তৈরি করবে, সে যদি অনেক কিছু চিন্তা না করে 3টা ভাগে তার এই অ্যাকশনটাকে সাজায়, যে আমি বিফোর ইন্টারভিউ কি করব, আমি ডিউরিং ইন্টারভিউ কি করব, আমি আফটার ইন্টারভিউ কি করব, তখন তার জন্য জিনিসটা প্ল্যান করাটা সহজ হয়। তো যদি বিফোর ইন্টারভিউ বলি যে সে কোন কোম্পানিতে ইন্টারভিউ করছে, কি পজিশনের জন্য করছে, সে যদি এইগুলো নিয়ে একটু ভালো করে স্টাডি করে, রিসার্চ করে, তারপরে সেই লোকেশনটা যেখানে তার ইন্টারভিউ আগে থেকে একটু জানা, সো দ্যাট সে রাইট টাইমে ওখানে পৌঁছাতে পারে, হ্যাঁ, নিজের ড্রেস আপ সে কি পরবে, এই জিনিসগুলো নিয়ে যদি অ্যাওয়্যার থাকে, আর কিছু কমন কোয়েশ্চেন্স কিন্তু থাকেই, এইগুলো নিয়ে যদি তার একটু প্ল্যান থাকে, সে যদি একটু রিহার্স করে, এই জায়গাটা যদি তার মাথায় থাকে। আরেকটা জিনিস আমি মিসিং পাই, আমরা
একটা সময় গিয়ে কিন্তু ইন্টারভিউয়ারের জিজ্ঞাসা করি যে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা, অনেকেই বলে ফেলে যে না আমার কোনো কোয়েশ্চেন নাই। তো এইখানে আমার সাজেশন হচ্ছে যে কোয়েশ্চেন যদি নাও থাকে তারপরেও তার একটা কোয়েশ্চেন নিজের মতো করে তৈরি থাকাটা দরকার, যাতে সে ওই সময় কোয়েশ্চেনটা করতে পারে, এইখানে তার ইন্টারেস্টটা শো করে, প্লাস সে যে রিসার্চ করেছে এইটা কিন্তু বোঝা যায়। এটা গেল প্রিভিয়াসলি সে কী করবে, ডিউরিং ইন্টারভিউ সে টাইমলি যাবে, আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে, কনফিডেন্টলি কথা বলবে, কোয়েশ্চেন করবে, এই যে যেটা বললাম যে কোনো কোয়েশ্চেন আছে কিনা এগুলো সে মেনটেন করবে না, কোনো ফ্ল্যাশি আউটফিটে যাবে না, কারণ ইন্টারভিউয়ের তো একটা ডেকোরাম আছে। তো এটা গেল। আর আফটার ইন্টারভিউ আমি সাজেস্ট করি যে যদি সম্ভব হয় সেম ডেতে ইন্টারভিউয়ার বা এমপ্লয়ার যারা কল করেছে তাদেরকে একটা থ্যাঙ্কস ইমেল দেওয়া যেতে পারে, তারপরে 7 দিন পরে হয়তো একটা ছোট্ট ফলো আপ আমি করতে পারি। হ্যাঁ, তো আরেকটা কাজ আমি করতে বলি যে আমি একটা কথা খুব বলি ভাই যে নেটওয়ার্ক কিন্তু আমাদের নেটওয়ার্থ এখনকার জেনারেশন, এখনকার কনটেক্সটে। তো তার ওই দিন যার যার সাথে ইন্টারাকশন হলো, সে লিঙ্কডইন তো একটা প্রফেশনাল নেটওয়ার্ক আমরা জানি, ওখানে কিন্তু একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু একটা কানেকশন বিল্ড হয়ে যায়। তো এটা গেল যদি আপনি যেটা বললেন যে ম্যাচ মেকিং এর এক পার্টের কথা। আর যদি আরেক পার্টের কথা বলি যে যারা আমরা এমপ্লয়ার রোলে থাকি, সেই জায়গাটা থেকে যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ, যেটাকে আমরা বলি যে কম্পিটেন্সি বেসড, যেই যে আমি বলছি একটা ক্যান্ডিডেট এরকম প্রস্তুতি নিয়ে আসবে, সে এটা করবে ওইটা করবে, এমপ্লয়ারের পার্ট থেকে আমারও কিন্তু কিছু দায়িত্ব আছে আমি যখন তাকে অ্যাসেস করব। তো একটা সময় কিন্তু এই জিনিসগুলো খুব ম্যাটার করতো যে তার বাড়ি কোথায়, সে কোন জেলার, সেই জেলার পছন্দের খাবারের কি, এইগুলো দিয়ে কিন্তু একটা সময় ছিল। কিন্তু আস্তে আস্তে তো যখন কম্পিটিশন বাড়ছে, এখন আমরা চাই যে কম্পিটেন্সি বেসড ওই রোলের সাথে রেলেভেন্ট কিছু স্কিল বা কম্পিটেন্সি এই ক্যান্ডিডেটের মধ্যে আছে কিনা সেটা খুঁজে বের করা। আমরা তো এইচআর প্রফেশনালের রাইট, মানে একটা মটো আছে না যে রাইট প্লেস রাইট পজিশন রাইট টাইম। হ্যাঁ, তো এইটাকে বুঝতে গেলে তো আমাকেও তাহলে ওই প্রিপারেশনটা থাকতে হবে, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমি রাইট পিপলটাকে রাইট পজিশনের জন্য সিলেক্ট করছি কিনা। তো সেক্ষেত্রেও তার জন্য আমার ওই সাজেশনটা থাকবে যে আমি যে রোলের জন্য ইন্টারভিউতে বসবো, প্রথম কথা আমি সেই রোলের জন্য মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিনা। ফর এক্সাম্পল, আমি যদি একজন সিএফওকে রিক্রুট করতে চাই, যদিও আমি এইচআর প্রফেশনাল, আমি কিন্তু প্রেফার করব যে একজন সাবজেক্ট ম্যাটার প্রফেশনাল আমার সাথে থাকবেন। কিংবা আমি কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাউকে ইন্টারভিউ করব, সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করব যে কর্পোরেট অ্যাফেয়ার্স জানেন এরকম কেউ থাকবে। তো এমপ্লয়ারের পার্ট থেকেও যখন আমি রিক্রুট করব, তো এটাও একটা রেসপন্সিবিলিটি যে রাইট মানুষটা ইন্টারভিউ বোর্ডে বসেছে কিনা, টু অ্যাসেস যে আমি রাইট পিপলটাকে রিক্রুট করতে পারছি কিনা। থ্যাংক ইউ আপু, অনেক ভালোভাবে বলেছেন। আরেকটা জিনিস, বিইং ইন সেম প্রফেশন, একটা জিনিস দেখি যে যেহেতু এইচআর, যে আপনি বলেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, অন্য ডিপার্টমেন্টের একজনকে আপনি নিয়ে আসবেন, আপনি ক্যান্ডিডেটকে সময় দিয়েছেন, কয়েকজন ক্যান্ডিডেট এসে রিসিপশনে বসে আছে, বাট খুব কমন সিনারিও দেখা যায় আপনি যে টাইমটা দিয়েছেন ওই টাইমের সিনিয়র প্রফেশনালরা যারা ইন্টারভিউতে থাকবে অন্য আরেকটা প্রায়োরিটিতে মিটিং এ বসে গেছে এবং সঠিক সময়ে ইন্টারভিউটা শুরু করা যাচ্ছে না। এটা নিয়ে আবার যারা ক্যান্ডিডেট হিসেবে এসেছে, এদের ভিতর অনেকে হয়তো জব থেকে হাফ ডে ছুটি নিয়ে এসেছে, তার ওই সময়টা পার হয়ে যাচ্ছে, তার জন্য খুব অস্বস্তিকর। এই জায়গাটা মানে আমাদের ইন্টারভিউয়ারদের অ্যাওয়ারনেস নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটাও খুব ভালো একটা পয়েন্ট। এই জায়গাটাতে ভাই আমি এই কথাটা বলবো যে যারা এই যে ইন্টারভিউ দিতে আসছে, এমপ্লয়ার ব্র্যান্ডিং টার্মটার সাথে তো আমরা এখন অনেক পরিচিত। তো এই যে আমরা তাদেরকে ইনভাইট করেছি, তাদেরকে টাইমলি আমরা ইন্টারভিউ করতে পারছি কি পারছি না, এটা কিন্তু আমার এমপ্লয়ার ব্র্যান্ডিং এ এফেক্ট করে। তার চাকরিটা হোক না হোক, সে যে এক্সপেরিয়েন্সটা নিয়ে আমার প্রেমিসেস থেকে যাবে, এইটা কিন্তু সে হয়তো ফ্রেন্ডে গল্প করবে, কালিগের সাথে গল্প করবে, তাই না, বা তার ভেতরে থেকে যাবে জিনিসটা। তো এইটার ক্ষেত্রে আমার যেটা যে মানে ইন্টারভিউ কোঅর্ডিনেশনটা তো আলটিমেটলি এইচআর টিম থেকেই হয়। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে যারা আমার বোর্ডে থাকবেন তাদেরকে একদিন
দুদিন আগে বলা স্কেজুলটা, টাইমটা, সো দ্যাট উনিও ওনার টাইমটাকে সেভাবে প্ল্যান করতে পারেন। আর ইন কেস যদি ওরকম হয় যে একেবারেই ইমিডিয়েটলি কিছু একটা এসে গেছে ইমার্জেন্সি, তখন মানে গিয়ে ক্যান্ডিডেটকে জাস্ট একটু বলা যে আমাদের একটু সময় লাগছে। যদি ওরকম হয় সেক্ষেত্রে রিস্কেজুল করা, কিন্তু ক্যান্ডিডেটকে আনটাচড রাখাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব না। হ্যাঁ, তাকে যদি ওয়েট করাতেও হয় তাকে প্রপারলি অ্যাটেন্ড করা, হ্যাঁ, উইথ টি কফি বা যেই টাইমটাতেই হোক, বা তার সাথে টিম থেকে গিয়ে কেউ কথা বলা, তার সময় আছে কিনা একটু জিজ্ঞাসা করা। তো যেহেতু আমরা আসলে হিউম্যান নিয়ে কাজ করব, এই হিউম্যান টাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই টাচটা যদি থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্যান্ডিডেট বলি এমপ্লয়ার বলি দুইটা পক্ষই কিন্তু জিনিসটাকে সুন্দর করে একটা সুন্দর এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে ভেরি দিতে পারে। নাইসলি বলেছেন আপু। আরেকটা জিনিস আমরা দেখি যে এইচআর ডিপার্টমেন্ট কাইন্ড অফ একটা সময় ছিল হায়ারিং ফায়ারিং বা এগুলো নিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন এগুলো নিয়ে, বাট এখন বলা হয় যে এইচআর ইজ এ বিজনেস পার্টনার। তো এখন এটাকে যদি আপনি আরো করে বলেন, স্পেসিফাই করে বলেন, নো মোর ব্যাকড্রপ জব এইচআর। এখন এই যে কন্ট্রিবিউটরি জব বিজনেসে একটা পার্ট এন্ড পার্সেল, এটা বাট কমন পিপলদের মেন্টালিটি বা এমপ্লয়ারদের মানে টুয়ার্ডস দ্য এইচআর ডিপার্টমেন্ট, এটাকে আপনার মূল্যায়নটা যদি একটু বলেন। আচ্ছা, সো এই জায়গাটা থেকে আমি দুইটা জিনিস বলবো। সেটা হচ্ছে এই যে আমার যেরকম পাবলিক ইউনিভার্সিটির একটা ডিগ্রি আছে, প্রাইভেটের একটা ডিগ্রি আছে, একইভাবে আমি কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, আমি এনজিওতে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি, আমি লোকালেও কাজ করেছি। তো এই যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি বা ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনসে কাজ করা, তো এমএনসি হলে হয় কি তাদের কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার থাকে, তাদের কিছু গ্লোবাল গাইডলাইন্স থাকে, যেটা আসলে তাদেরকে সেটাকে কমপ্লাই করে চলতেই হয়। কিন্তু আমার যেটা এক্সপেরিয়েন্স, যে ডেভেলপমেন্ট সেক্টর বলি, যদি সেটা লোকাল হয় বা লোকাল কোম্পানিজগুলো এই জায়গাটাতে এসে অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন যে এইচআর টিম সম্পর্কে একটা ধারণা যে আচ্ছা আমরা মাস গেলে স্যালারি প্রসেস করব, আমরা হয়তো অফিস থেকে কে আগে চলে গেল, কে দেরিতে আসলো, এগুলোই মনে হয় আমরা দেখব। আমি যে জিনিসটা বলতে চাই যে এইচআর কাজটা এত রিফাইন্ড, কারণ আমরা তো দিন শেষে আসলে পিপল নিয়ে কাজ করব। আমি যদি পিপলকে না বুঝি, পিপলকে রাইটলি মোটিভেটেড না রাখতে পারি, তাকে প্রপারলি ডেভেলপ না করতে পারি, ট্রেন্ড না করতে পারি, দিন শেষে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই জায়গাটা থেকে যে দিন শেষে তো আমি পিপলের উপরে ডিপেন্ডেন্ট, আমি যেখানেই পৌঁছাতে যাই না কেন, সেটা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রসেস নিয়ে আমি কাজ করি। তো সেইখানে আমি যদি রোলটা না বুঝি, বিজনেস না বুঝি, বা একটা রোল কিভাবে বিজনেসের ওভারঅল গোলে কন্ট্রিবিউট করবে, সেই রোলটার ইম্প্যাক্ট কতখানি, আমার এক্সিকিউটিভের কি ইম্প্যাক্ট, আমার ম্যানেজারের কি ইম্প্যাক্ট, আমার এই টিমের কি ইম্প্যাক্ট, আমার আরেকটা টিমের কি ইম্প্যাক্ট, এটা যদি আমি না বুঝি, ওই যে রাইট টাইমে রাইট পারসন রাইট পজিশনে সেই একটা জায়গাতেই, তো এইটা তখন তো আসলে আলটিমেটলি আমাকে বিজনেস পার্টনার হিসেবে চিন্তা না করে আর কোনো অপশন নাই। মানে সেলস মার্কেটিং যেরকম ইম্পর্টেন্ট, ফাইন্যান্স অ্যাকাউন্টস যেরকম ইম্পর্টেন্ট, আইটি যেরকম ইম্পর্টেন্ট, মানে একইভাবে এইচআর ডিপার্টমেন্ট একইভাবে একটা কোম্পানির সামগ্রিক গোলে পৌঁছাতে ইকুয়ালি কন্ট্রিবিউট করে। আমি বলবো কখনো এটা বলবো যে যেহেতু আমি পিপল নিয়ে কাজ করব, তো কখনো ওই যে যেহেতু খুবই সফটওয়্যার পোর্শন নিয়ে আমার কাজ তো নাম্বার ড্রিভেন না, নিউমেরিক না, সেলস মার্কেটিং তো নাম্বারে, আমি কিন্তু পিপলের ইমোশন নিয়ে কাজ করব, আমি কিন্তু স্কিল নিয়ে কাজ করব সফটওয়্যার পোর্শনে। সেই জন্য আমার কাজটা বা এইচআর ডিপার্টমেন্টের কাজটা আরো অনেক বেশি আমি বলবো যে সেনসিটিভ, অ্যাট দ্য সেম টাইম ক্রুশিয়াল, যেই জায়গাটাতে ওভারঅল ম্যানেজমেন্টের একটা পজিটিভ আউটলুক, তো অবশ্যই আমি বলবো যে ইকুয়াল আউটলুকটা দরকার, যে কোনো ডিসিশন মেকিং এ বলি বা যে কোনো প্ল্যানিং এ বলি। আপু, আমরা খেয়াল করেছি যে আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করেন। আপনার লেখালেখির মূল বিষয়বস্তু কি এবং এটা কতদিন চালিয়ে যেতে চান? আমাদের সবারই তো একটু প্যাশনের জায়গা থাকে, একটা তো প্রফেশন, কাজের জায়গা, আর কিছু জায়গা থাকে যেগুলো আমাদেরকে অক্সিজেনের মতো আমাদেরকে ভেন্টিলেট করে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে
প্যাশনের জায়গাটা থেকেই কিছু কিছু জিনিস, যে আমি রান্না করতে পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, আমি আবৃত্তি করতে পছন্দ করি, এবং এই যে লেখালেখির যে ব্যাপারটা, তো এই লেখালেখির ব্যাপারটাও না আমি এটাকে দুই ভাগে দেখব। একটা হচ্ছে আমি ফিকশন নন ফিকশন স্টোরিজ লিখি। হ্যাঁ, আমার শিরও একটা ব্লগ আছে, যদিও এটা ফেসবুকে, ওখানে আমি আমার অনেক গল্প আছে লেখা। হ্যাঁ, সেখানে নন ফিকশন গল্পই বেশি। আরেকটা যেটা, যে প্রফেশনাল প্ল্যাটফর্মে লিঙ্কডইনে আমার অনেক কন্টেন্ট আছে, নিউজ পেপারেও আমি একটা সময়ে লিখেছি, বা সুযোগ পেলে হয়তো আবারও লিখব। তো সাবজেক্ট ম্যাটার যদি বলি, যেটাতে নন ফিকশন ফিকশন স্টোরিজের কথা বলি, আমি হচ্ছে মানে আমি জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি, এই জন্য নন ফিকশন বেশি, যে আমাদের চারপাশে যা হচ্ছে। আর যেটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওই জায়গাটাতে ওই যে সেলফ ডেভেলপমেন্ট বা মোটিভেশন, ইভেন আমি একটু মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে পছন্দ করি, তারপরে এই যে রিলেশনশিপ, এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। দিন শেষে ওই পিপল সেন্ট্রিক, যেইটাতে মানে একটা মানুষ একটা কিছু পড়ে সে যে কোনো ভাবেই নিজেকে একটু রিলেট করতে পারে, একটু বেটার ফিল করে। আমরা কি ভবিষ্যতে কোনো বই পাবো? ভবিষ্যতের কথাটা তো মানে এটা তো একেবারেই ভবিষ্যৎ। আমি আসলে মানে চিন্তা করি, বইয়ের কথা চিন্তা করি, যে তাহলে বই আকারে থাকলো, কিন্তু আমাদের ট্রেন্ডটা তো একটু ডিফারেন্ট এখন। ওই যে পেপার বুক পড়ার চলটা বলতে গেলে অনেকটা কমে গেছে এখন। ই বুক, হ্যাঁ, ডিজিটালি পড়ে সবাই, কিন্তু তারপরেও আমার যারা পাঠক আছেন, মানে আপনারাও আমাকে বিভিন্ন সময় অ্যাপ্রিসিয়েট করেন, থ্যাংক ইউ, মোটিভেট করেন। তো এই জায়গাটা থেকে কখনো 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 মনে হয় যে লিখছি যখন, তখন একটু বই আকারে থাকলে হয়তো সেটা থাকে না, জেনারেশন আফটার জেনারেশনও থেকে যাবে। তো ওইটা আশা রাখি। না, আপনি মোটিভেশন বা অ্যাপ্রিসিয়েশন এটা ডিজার্ভ করেন। আর জেনজি নিয়ে যদি আপনাকে বলি, যে বর্তমান তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? ইন্টারভিউ পার্টটা আপনি বলে ফেলেছেন, ওই পার্টটা বাদ দিয়ে বাকি অংশটুকু যদি একটু বলেন। আচ্ছা, ওদের জন্য সাজেশন। জেন জি থাকে না, যে কাজ করতে করতে এই যে তাদের সাথে তো বেশিরভাগ কথা, একে তো টিম মেম্বাররা জেন জি বেশিরভাগই ছিল, আর কাজ করতে করতে যেটা হয়েছে যে এই যে রিক্রুটমেন্ট, তো ওদের সাথে কাজ করতে করতে একটা সময় না আমার মনে হতো যে এই জেনারেশন গ্যাপটা অনেক বেশি ফিল করতাম, যে আমাদের সাথে বা আমাদের জেনারেশনের সাথে ওদের জেনারেশন মিলছে না। মনে হতো যে ওদের একটু পেশেন্স কম, ওরা একটা জিনিস লেগে থাকতে চায় না, অথবা ওরা কি একটু অলস, বা ওরা এত জব সুইচ করে কেন? আমাদের সময় তো আমরা একটা জবে জয়েন করব, সেইখান থেকে রিটায়ারমেন্টে যাব, ব্যাপারটা এরকম ছিল। আমি যেটা বলতে চাই যে লাস্ট ইয়ারে আমরা যেই চেঞ্জটা এক্সপেরিয়েন্স করেছি, তো এইখানে পার্টিকুলার এই জেনারেশনটা আমি বলবো যে যেই কারেজ অ্যান্ড কনফিডেন্সটা শো করেছে, এই জায়গাটা থেকে তাদের সম্পর্কে আমার ধারণাটা বেশ চেঞ্জ হয়েছে। তো তখন আমি আস্তে আস্তে তাদেরকে একটু বেশি বোঝার চেষ্টা করেছি, যে এই জায়গাটাতে যে ওই যে এক একটা জেনারেশনের এক একটা ডিম্যান্ড থাকে, তারা সেই সময়টাকে আসলে সেইভাবে প্রসেস করে। তো যেহেতু একটা তো বললাম জেনারেশন গ্যাপ, যে আমাদের বেড়ে ওঠা, আমাদের স্বপ্ন, আর এখন যারা আমাদের পরবর্তীতে বেড়ে উঠেছে বা তাদের স্বপ্ন, এটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো যখন এটা ডিফারেন্ট, সেই জায়গাটা থেকে চিন্তা করে আমার যেটা সাজেশন থাকবে, যে আমি জব করি কি আমি উদ্যোক্তা হই, আমি যেটাই করতে চাই, এক তো নিজের প্যাশনকে ফলো করা, যে কোন জায়গাটা আমাকে দিন শেষে হ্যাপি করবে, সেই জায়গাটা বোঝা। তো আমরা যেরকম একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানি, ইভেন একটা প্রোডাক্ট সার্ভিসের সট অ্যানালাইসিস করি না, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, তো আমার একটা সাজেশন থাকবে যে এরকম ব্যক্তি আমাকেও, মানে জেনজি যাতে নিজের একটা সট অ্যানালাইসিস করে ফেলে সবাই, সেক্ষেত্রে কি হবে, সে তা নিজেকে বেটার জানতে পারবে। এটা একটা জিনিস, যে সে যখন নিজেকে বেটার জানবে, সে তার স্বপ্ন, সে আসলে কোথায় যেতে চায়, কি করতে চায়, হ্যাঁ, সে কি ক্রিয়েটিভ লাইনে যেতে চায়, নাকি কর্পোরেটে যেতে চায়, না গভর্নমেন্ট সার্ভিসে যেতে চায়, এটা সে বুঝতে পারবে। আরেকটা জিনিস আমি খুব নাড়া দেয় একটা ব্যাপার, সেটাকে আমি যদি খুবই স্ট্রেইট বলি, যে
ওই সময়টায়, যেই সময়টা আমি পড়ালেখা শেষ করলাম, আমি ক্যারিয়ার নিয়ে ভাববো, ওই সময় তো আমার ওই যে ফ্যামিলি প্ল্যানিং, যেই যে আরেকটা মানুষের সাথে আমার যে একটা সম্পর্ক তৈরি হবে। আর বিয়ে তো একটা ছেলে একটা মেয়েতে হয় না, একটা পরিবারের সাথে একটা পরিবারের হয়, আমাদের কালচারে, আমাদের কনটেক্সটে। তো বিয়ের আগের সময়টাতে আমরা যাকে পছন্দ করি, যার সাথে জীবন কাটাতে যাই, তো দেখা যায় যে তার সাথে আমার আলাপ থাকে যে একসাথে বৃষ্টিতে ভেজা, একসাথে চাঁদ দেখা, গান শোনা। কিন্তু ওই সময়ে আমরা কিন্তু এই আলাপগুলো করি না যে আমরা হায়ার স্টাডিজটা কিভাবে প্ল্যান করছি, আমাদের বাবা মায়ের দায়িত্ব, পরিবারের প্রতি তো আমাদের দায়িত্ব আছে, ওইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমরা কি দেশে থাকবো নাকি আমরা বাইরে চলে যাব। তো এই বিষয়গুলো কিন্তু ওই সময় আমরা আলাপ করি না, কারণ এগুলো দেখা যায় যে অনেক সময় অপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এইগুলো যখন আবার আমরা আলাপ করি, অনেক সময় দেখা যায় যে সেটা অনেক দেরি হয়ে যায়। এই যে রিসেন্টলি র্যাবের একটা ছেলে, এই যে একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট হলো, একটা ব্রাইট একটা ছেলে পলাশ, সুস্মিতা। তো এই যে ফ্যামিলির সাথে গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং, তো আমার যেটা একটা সাজেশন যে চাকরি, পড়ালেখা, সেলফ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে তো সবাই কথা বলে, আমি যে কথাটা বলতে চাই এইগুলো নিয়ে দেখা যায় যে সবাই কথা বলে না। তো এই কথাটা আমি এই কারণে বলছি যে যেহেতু এই লাইফের এই মেজর ডিসিশন, বিয়ে তো একটা বিগ ইভেন্ট লাইফের, তো এই ডিসিশনের সময় যাতে আমরা এই জিনিসগুলো একটু চিন্তা করি, এইটা যাতে আমরা আমার পার্টনারের সাথে কথা বলি, পরিবারের সাথে কথা বলি, সো দ্যাট পরবর্তীতে আনওয়ান্টেড ইনসিডেন্টগুলো আমরা যাতে কমিয়ে আনতে পারি। আমাদের ফ্যামিলিতে বাচ্চারা যখন চলে আসে, তখন যখন একটা পরিবারে ভাঙনের সুর ওঠে, তখন কিন্তু সেটা অনেক বেশি কষ্টদায়ক হয় সবার জন্য। তো আমার খুব মনে হয় যে জেনজির কাছে আমার এটা সাজেশন বলবো, অ্যাট দ্য সেম টাইম রিকোয়েস্ট, যে এই জায়গাটাতে আমরা যাতে একটু চিন্তা ভাবনা করে তারপরে আগাই। কারণ আলটিমেটলি দিন শেষে ভালো থাকা, একটু সবাইকে নিয়ে সুন্দর থাকা, এটা একটা বড় দিক, খুব ইম্পর্টেন্ট একটা দিক। সো এই যে রিলেশনশিপ বললাম, মেন্টাল হেলথ, হ্যাঁ, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের প্যাশনকে পার্সু করা, তো এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি, বড় হতে হতে তো আসলে আমরা একটু একটু করে ম্যাচিওরড হই, তো এইগুলো যদি একটু আমাদের চিন্তা ভাবনায় আসে, তো সবাইকে আসলে ভালো থাকতে দেখলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ আপনি একটু ডিফারেন্টলি ইয়ে করেছেন, মানে ওদের জন্য সাজেশনটা দিয়েছেন। সবাই সাধারণত কেরিয়ার কেন্দ্রিক সাজেশন দেয়, তা আপনি একেবারে সবকিছু সাথে নিয়ে এসেছেন। আগামী দিনের একেবারে সংক্ষেপে যদি স্পেসিফিক উত্তর চাই, 5 থেকে 10 বছর পরের পরিকল্পনা কি? আমি জেনজির রেস্ট টেনেই বলবো যে আমি ওদের জন্য কিছু করতে চান? হ্যাপি থাকতে চাই। আমি নিজের কথা আগে বলি, হ্যাপি থাকতে চাই। আরেকটা জিনিস কি, যে এই যে আমি জন্মগ্রহণ করলাম, বড় হলাম, বিয়ে হলো, বাচ্চা মানুষ করলাম, নানি হলাম, দাদি হলাম, মারা গেলাম, এই যে লাইফের একটা সাইকেল, আমার কেন জানি মোরাদ ভাই মনে হয় এই জন্য আমার জন্মটা হয়নি। কেন যেন, হয়তো আমি ওইভাবে এখনো কোথাও নিজেকে পোর্ট্রে করতে পারছি না, কিন্তু তারপরেও দিন শেষে যদি একটু গ্রেটার ওয়েতে, যে আমি দেশের জন্য কিছু করতে পারছি, হ্যাঁ, এরকম যদি হয়। আর আরেকটা জিনিস আমি একটু বলবো, যে এখন একটু যেহেতু একটা জায়গায় পৌঁছেছি, এখন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখন একটু সেশন নেওয়া, ক্লাস নেওয়ার কথা একটু আধটু ওঠে, তো 5 বছর পরেও যদি আমার ওই যে সেই ড্রিমটা যদি পূরণ হয়, যে না আমি টিচার, মানে কোনো না কোনো ফর্মে আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারছি, সেটা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে, এটা একটা অপশন হতে পারে। আবার আমার মা খুব বলেন একটু পিএইচডি পার্সু করার জন্য, তো অনেক কিছুই না আছে মাথায়। আবার আমি যে খুব প্ল্যান করে কোনো দিকে আগাচ্ছি ব্যাপারটা এরকমও না, কিন্তু 5 বছর পরে যখন দেখি তখন মনে হয় যে এই জিনিসগুলো থাকলে মনে হয় জার্নিটা আরেকটু সুন্দর হতো, যে একটা ওই মায়ের স্বপ্নটা পূরণ হলো, আমার স্বপ্নটা পূরণ হলো, আমি দেশের জন্য কিছু করতে পারলাম। এভাবে যদি দিন যায়, আর সামগ্রিকভাবে সবাইকে নিয়ে একটু ভালো থাকা, এটা একটা উদ্দেশ্য। আমি যেহেতু প্রফেশনাল নেটওয়ার্কিং করি, একটা মানে ইউনিভার্সিটিতে পার্ট টাইম ফ্যাকাল্টি এবং পিএইচডি রিসার্চার হিসেবে আপনাকে আমি এইটুকু শুরু করছি, আমার জায়গা থেকে আমি আপনাকে আপনার এই দুটো ক্ষেত্রে আমার এবিলিটির ভিতরে যদি থাকে আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ মুরাদ ভাই, ইট মিন্স আ লট। লিড এইচআর টক উইথ মুরাদ।
এই যে আজকে যে শোটাতে আমরা আছি, এটা লিড একাডেমির একান্ত একটা ভলান্টারি উদ্যোগ। এটা সফলদের নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের সফলতার গল্প শোনানো, বিভিন্ন অভিজ্ঞতা শোনানো। টার্গেট হলো গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল যারা আছে। এই যে উদ্যোগটা, ভলান্টারি উদ্যোগটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সো এই যে আমরা তো আমি আমার সোশ্যাল নেটওয়ার্কে আপনি দেখবেন যে আমার বায়োতে লেখা স্টোরি টেলার, যা আমি গল্প বলতে ভালোবাসি। তো যেহেতু গল্প বলতে ভালোবাসি, জীবনের গল্প বলি, সেইটা থেকে কিন্তু পিপল, সেইখান থেকে এইচআর। তো এই যে আমি কিন্তু আমার ছোটবেলার জার্নি থেকে আজকের দিনের জার্নি পুরাটা ছোট 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 করে হলেও আমি কিন্তু গল্পগুলো বিভিন্নভাবেই বললাম। এই যে একটা অপরচুনিটি, এই যে একটা সুযোগ, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে একজন সফল মানুষকে যখন আমি দেখি তখন কিন্তু তার সফলতাগুলোই হাইলাইটেড হয়, কিন্তু ব্যাক এন্ডে তার যে ছোট ছোট স্ট্রাগলগুলো থাকে, এই যে বললাম আমার ক্যারিয়ারে ব্রেক ছিল, বা এই যে আমি টিচিংয়ে যেতে চেয়েছি কিন্তু এটা সামহাও এটা যে হয়নি, এই যে বিভিন্ন ছোট ছোট কথাগুলো বললাম। তো এই যে সফল হওয়ার জন্য ওগুলোও কিন্তু এক একটা স্টেপিং স্টোন ছিল। ওই ধারাগুলো পার হতে হতে আমি আজকের এই জায়গাটাতে। তো আমি এইভাবে দেখি যে লিড একাডেমি আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমাকে শুনবেন দেখবেন, তাদেরকে ওই মেসেজটা দেওয়া যে সফলতার গল্পে শুধু সাকসেসফুল স্টোরিজ থাকে না, এখানে অনেক স্টোরিজ থাকে যেগুলো হয়তো হিন্ড্রেন্স বা চ্যালেঞ্জেস হিসেবে কাজ করে। তো এইটা একটা অপরচুনিটি আমি বলবো যে আমি পেয়েছি শেয়ার করার জন্য, যে জায়গাটাতে একজন ফিমেল হিসেবে আমি যে বললাম যে আমাদের গ্লাস সিলিং থাকে, চ্যালেঞ্জেস থাকে, ওগুলোও ছোট ছোট করে আমি টাচ করতে পেরেছি। তো এই সুযোগটার জন্য মুরাদ ভাই আপনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই যে আপনি আমাকে অপরচুনিটিটা দিয়েছেন। আর লিড একাডেমির এই ইনিশিয়েটিভটা আমার খুবই ভালো লেগেছে। আমি কয়েকটা এপিসোডও দেখেছি। এখানে আমরা আমার মতো ইভেন আমার সিনিয়র অনেক প্রফেশনালের লাইফ জার্নি আমরা জানতে পারছি। তো এটা অবশ্যই শুধু গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট না, আমি বলবো যে আমাদের প্রত্যেকের জন্যই এক একটা পর্ব এক একটা মানে লার্নিং সেশন, সবাই কিছু না কিছু প্রত্যেকটা পর্ব থেকেই শিখি। সো এটা একটা মানে গ্রেট ইনিশিয়েটিভ বাই লিড একাডেমি। থ্যাংক ইউ শাহরিন আপা ফর ইউর নাইস অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমপ্লিমেন্টস। আমরা দেখতে দেখতে একেবারে আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ব্যস্ত সূচির মাঝে এই যে ডাকে সাড়া দিয়ে এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম মুরাদ ভাই। ভবিষ্যতে এরকম আরো যদি কোনো সুযোগ থাকে যে জায়গাটাতে আমরা কথা বলতে পারবো, হয়তো ভিন্ন কোনো টপিক নিয়ে আমরা আবার সবার সামনে আসতে পারবো, এই আশা রাখি। আর আমাদের সাথে ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের এই প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, দেখতে দেখতে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।